হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমরা এক এক করে অনেকগুলো ভিডিও, অনেকগুলো ক্লাস পার করেছি। আজকে আমাদের এটা 17তম ক্লাস। আমরা ইংরেজি বাক্যের গঠন করছিলাম। ইংরেজি বাক্য কিভাবে শিখতে হয় এইটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। তো দুটো ক্লাস চলে গেছে, এটা তৃতীয় ক্লাস। তো ইংরেজি বাক্য গঠন করার আগে আমাদের বেশ কিছু জিনিস জানা লাগে, যেমন টেন্স জানতে হয়, যেমন পার্টস অফ স্পিচ চিনতে হয়, তারপরে শব্দের প্রকারভেদগুলো জানতে হয়, কোনটা কোন শব্দ এটা জানতে হয়। আমরা যদি তারপরে ভার্বের যে বিভক্তিগণ, বিশেষ করে টেন্সের যে বিভক্তি এটা জানতে হয়। তো এইগুলো তোমরা আগে দেখে আসবা, তারপরে বাক্যগুলো গঠন করতে শিখবা। এবার বাক্য গঠন করতে গেলে কি কি লাগে? বাক্য গঠন করতে গেলে সাধারণত শব্দের সমষ্টি লাগে। এই শব্দগুলো যদি তুমি পরপর সেট করতে না পারো, বা শব্দগুলোর সাথে কোন শব্দ ব্যবহার হয়, এইটাই হচ্ছে মূল কথা, এই যে শব্দের সাথে শব্দের ব্যবহার। তো আজকে আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো। আমরা এক এক করে গতদিনকে আমরা ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ এই দুটো বাক্য দেখছিলাম। আজকেও আমরা ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ এই দুটো বাক্যগুলো দেখব, এবং এই দুটো বাক্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য বাক্যগুলো খুব কম ব্যবহার হয়, কিন্তু অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ এই দুটো প্রশ্ন আমাকে কিছু লিখতে গেলে অ্যাসার্টিভ লাগে, কিছু জিজ্ঞাসা করতে গেলে ইন্টারোগেটিভ লাগে। তাই এই দুটো বাক্যগুলোকে আমাকে খুব ভালো করে শিখতে হবে। তো আমি ধাপে ধাপে দেখাচ্ছি বাক্য কিভাবে তৈরি করতে হয়। যেমন আমি একটা গঠনকে বলছিলাম, প্রথমে তুমি একটা নাউন নাও। তো এই নাউন দিয়ে বাক্য গঠন করতে সুবিধা হয়। তো আজকে আমি বলবো শুধু নাউন না, তুমি যে কোনো ওয়ার্ড নাও, যে কোনো শব্দ। আমাদের আশপাশে আমি তোমাকে আইডিয়া সৃষ্টির কিছু বিষয় বলি। আমরা যখন যেখানে থাকি তার আশপাশে কিছু জিনিস থাকে, সেই আশপাশে যেটা থাকে সেটা দিয়ে শুরু করতে হয়। ধরো আশপাশে আমি ধরে নিলাম আমার পাশে একটা বই আছে, আমি বই লিখলাম। এবার বই, এই বই শব্দটা তুমিও জানো নাউন, আমরা সকলেই জানি এটা নাউন, তাহলে নামবাচক শব্দ। এবার বইয়ের পাশে তুমি একটা গঠনমূলক কোনো কথা সৃষ্টি করো, যেমন ইংরেজি বই, বাংলা বই, তারপরে হারানো বই, কেনা বই। দেখো আমি এটা হারানো কথাটা লিখলাম, হারানো বই। পরে লিখলাম আমি খুঁজে পেয়েছি। দেখো একটা অর্থবোধক, অর্থপূর্ণ একটা বাক্য কিন্তু প্রায় হয়ে গেল। হারানো বই আমি খুঁজে পেয়েছি, এখানে একটা কথা, ছোট্ট একটা জিনিসের বাদ পড়েছে, সেটা হচ্ছে আর্টিকেল। হারানো বইটা আমি খুঁজে পেয়েছি। তাহলে আমরা এই যে হারানো বইটা আমি খুঁজে পেয়েছি, আমি একটা অর্থবোধক বাক্য তৈরি করলাম। এইভাবে তুমি প্রতিটি বাক্য তৈরি করো। এবার বাক্য যখন আমরা ট্রান্সলেশন করব, তখন কিন্তু একটা জিনিস লাগে, সেটা হচ্ছে টেন্স বা টেন্সের গঠন প্রণালী। টেন্সটা যদি আমি না বুঝলে কিন্তু এটা সম্ভব না। দেখো এই বাক্যের মধ্যে একটা ভার্ব আছে, পেয়েছি। কে পেয়েছে? আমি পেয়েছি। এই কেটা হচ্ছে কর্তা, আর এই যে কে কি করেছে এইটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব এবং কর্তার সাথে একটা বিরাট সম্পর্ক থাকে। এটাই হচ্ছে ট্রান্সলেশন করার একটা সহজ সূত্র। আগে তোমাকে কর্তাকে চিনতে হবে, তারপরে তোমাকে ক্রিয়াকে চিনতে হবে। এবার এই বাক্যটা দেখো, আমি পেয়েছি, এখানে মূল শব্দটা পাওয়া। তাহলে পাওয়া শব্দটা ভার্ব, এবং এই ভার্বের আমরা 12টা খণ্ডে যদি আমরা ঘোরাই, তাহলে দেখি এই বাক্যটা প্রথম থেকে 3 নাম্বার সারিতে এসে ঠেকেছে। পাই, পাচ্ছি, পেয়েছি। আমি একটি বই, বা আমি হারানো বইটা আমি খুঁজে পাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হারানো বইটা আমি খুঁজে পাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হারানো বইটা আমি খুঁজে পেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়লো। তাহলে আমাকে সমাধান করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এবার এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কী ছিল? গঠন প্রণালী সাবজেক্ট তো বসেই, এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাভ বা হ্যাজ বসে, আর প্লুরাল হলে হ্যাভ বসে। তাহলে হ্যাভ বা হ্যাজ আর মূল ভার্বের তৃতীয় রূপ। তাহলে আমি পেয়েছি,
আমার ইংরেজি আই, সাবজেক্ট পেয়ে গেলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। হ্যাভ হ্যাজ বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে আর পরে হ্যাভ, আই হ্যাভ। পাওয়ার ইংরেজি গেট, গেট মানে পাওয়া। এবার গেটের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে গট। অথবা আমি আরেকটা লিখলাম ফাইন মানে পাওয়া, তো এখানে ফাইন দিলে উত্তরটা হয়, আমি এখানে গটটা লিখলাম, আই হ্যাভ গট। এবার কি পেয়েছি? হারানো বইটা। দেখো এখানেই একটা কথা আছে, কারণ আমি নিত্য নতুন কথা সৃষ্টি করছি। আগে আমরা শুধু বই লিখছিলাম, শুধু নাউনটা লিখছিলাম। এখন নাউনের সাথে কিন্তু একটা শব্দ যোগ হয়েছে। তো আমরা জানি যে নাউনের আগে কোন শব্দ বসে। আমরা বিশেষ করে পার্টস অফ স্পিচে ক্লাসে আমরা বলছিলাম নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। তার মানে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। এইভাবে ধাপে ধাপে মানে যায়, একটা শব্দের সাথে আর একটা সম্পর্ক থাকে। তাহলে হারানো বইটা, আমরা বইটা লিখি, আই হ্যাভ গট বুক। শুধু বইটা লিখলাম, প্রথম নাউনটা লিখলাম, তাহলে আই হ্যাভ গট বুক। এবার বইটা নির্দিষ্ট, তাহলে একটা আর্টিকেল লাগবে, দি। আই হ্যাভ গট দি বুক। এইবার হারানো বইটা, এই জায়গায় হারানো শব্দটার ইংরেজি আমরা জানি লস, LOSE, কিন্তু এই জায়গাটাই অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে লস শব্দটা যে অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল যে রূপ হয়, যখন কোনো ভার্ব পাস্ট পার্টিসিপল রূপ ধারণ করে তখন ওই শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যখন কোনো ভার্ব পাস্ট পার্টিসিপল রূপ ধারণ করে তখন ওই শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে যায় বা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে হারানো শব্দটা লসের 3 নাম্বার রূপ লস্ট, LOST। আই হ্যাভ গট দে লস্ট বুক। আমি হারানোর বইটা খুঁজে পেয়েছি। এর সাথে যদি তুমি কথা আরও যোগ করো, আমি হারানো বইটা খুঁজে পেয়েছি সকালবেলায় কিংবা সকালে, তাহলে আমি সকালে যদি ধরি, এখানে লিখলাম সকালে, আর একটু জুড়ে দিলাম সকালে। এবার দেখো সকাল, মর্নিং, মর্নিং। এবার দিটা লিখলাম কেন? সকালটা নির্দিষ্ট, তাই দি বসেছে। এইবার এখানে একার যোগ আছে, আমরা জানি যে একার যোগ থাকলে সমান ইন বসে, তাহলে এখানে ইন। আই হ্যাভ গট দ্য লস্ট বুক ইন দ্য মর্নিং। আমি সকালে বইটা খুঁজে পেয়েছি। দেখো কি করে, আমি প্রথমে নিয়েছিলাম বই, তারপরে নিয়েছিলাম হারানো বই, তারপরে নিলাম বইটা, তারপরে আমি, তারপরে খুঁজে, তারপরে পেয়েছি, তারপরে সকালে। কিভাবে বাক্যটা আমি আস্তে আস্তে এনলার্জ বা বড় করতে 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 বেশ বড় করে ফেলেছি। এইভাবে আগে আমি কথা বানানো শিখতে হবে, কথা ট্রান্সলেশন করা শিখতে হবে, একবার বাংলায় একবার ইংরেজিতে। যদি তুমি বাংলায় এইগুলো তৈরি করতে না পারো, তুমি কখন ইংরেজিতে করতে পারবে না, কারণ তুমি হচ্ছে মূলত জন্মগত একজন বাঙালি। তাহলে মাতৃভাষায় তোমাকে ভাষাগুলো তৈরি করতে হবে। পরের বাক্য আমরা যাই, তখন তোমার আশপাশে, এবার দ্বিতীয়টা বললাম গাড়ি। একটা গাড়ি লিখলাম, একটা গাড়ি। এবার এই গাড়ি দিয়ে আমি একটা অর্থবোধক বাক্য তৈরি করব। এই কথাগুলো আমরা কিন্তু যখন বিশেষ করে প্রাইমারিতে ছিলাম তখন শব্দ দিয়ে গঠন, বাক্য গঠন করা আমাদের করতে বলতো। ওই সময় যারা এই বাক্য গঠন করার যে মেধাটা, মানে চটজলদি বা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করা, এটাই হচ্ছে কিন্তু বাক্য। এই বাক্যগুলোকে আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে করতে তারপরে কিন্তু আমরা শিখি, এবং সেই বাক্যগুলো প্রতিটি বাক্যই তোমার কিন্তু একটা না একটা টেন্সে পড়বেই। টেন্সের বাইরে কোনো কথা হয় না এবং টেন্সের মধ্যেই সাধারণত পড়ে। এই টেন্স ধরে ধরে আমি যদি বাক্যগুলো সমাধান করি, আস্তে আস্তে কিন্তু আমি প্রতিটি বাক্য কাজগুলো শিখব। যেমন একটি গাড়িতে লোকটি চলে গেল। একটি গাড়িতে লোকটি চলে গেল, আমি একটা কথা লিখলাম। সেই কথা আগে পিছিয়ে অনেক শব্দ যোগ হয়। আমি গাড়ির আগে লাল লিখতে পারতাম, নীল লিখতে পারতাম, বা সাদা গাড়ি লিখতে পারতাম।
তো এইগুলো লিখলে এগুলো কিন্তু জাস্ট আমরা কি শব্দের খেলা। কারণ শব্দগুলো তোমাকে একটা কথা বলি যে আমাদের বাংলায় এই বাংলাদেশে বাংলা ভাষা চর্চা করেছে অনেকেই। তার মধ্যে আমি একদম উল্লেখযোগ্য দুজন ব্যক্তির নাম বলবো। আমাদের শ্রদ্ধ বিশ্বকবি শ্রদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজন আমাদের বিদ্রোহী কবি শ্রদ্ধ কাজী নজরুল ইসলাম। আমি করজোড়ে প্রণাম জানাই তাদেরকে। এই দুইজন ব্যক্তি তারা শব্দ নিয়ে সারাদিন খেলা করতো, অর্থাৎ শব্দ নিয়ে কাজ করতো। তাছাড়া যারা সাংবাদিকতা করে তারা শব্দ নিয়ে কাজ করে। দেখো তাদের এই শব্দ বলার যে প্রয়োগটা, কোন শব্দের সাথে কোন শব্দ চলে আসে, এইগুলো প্র্যাকটিস ছাড়া এটা সম্ভব না। একদম সাধারণ মানুষ কখনো উপযুক্ত শব্দের ব্যবহার করতে পারবে না। তাই আমি তোমাকে পরামর্শ দেবো, শব্দ দিয়ে কথা তৈরি করতে শেখো, শব্দের সাথে শব্দ তৈরি করতে শেখো, কোন শব্দটা লাগবে এটা তৈরি করতে শেখো। আসলে বাক্য গঠনের মূল প্রক্রিয়া হচ্ছে এইটাই। তো আমরা এখানে ট্রানজিশনটা করি। একটি গাড়িতে লোকটি চলে গেল, তাহলে এখানে গিয়ে কে গেল, আমি যদি বাক্যটা আগে টেন্সটা বের করে নিই। প্রথম বাক্য গঠন করার সময় প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টেন্স। তাহলে টেন্সটা যদি আমি খুঁজে পাই তাহলে আমার বাক্য তৈরি করতে সুবিধা হবে। তাহলে আমি লোকটি চলে গেল, তাহলে এখানে কে গেল, লোকটি। এবার গেল, তাহলে এই যাওয়াটাই হচ্ছে এখানে মূল ক্রিয়া। তাহলে যাওয়াটা যদি ক্রিয়া হয় তাহলে লোকটি চলে গেল, এটা কয় নম্বরে পড়ে, লোকটি চলে যায়, লোকটি চলে যাচ্ছে 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস, লোকটি চলে গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট, লোকটি চলে যাচ্ছে সময় ধরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লোকটি চলে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে বাক্যটা পড়েছে 5 নম্বর ঘরে যে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্বের সবসময় দ্বিতীয় রূপ হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সে সবসময় মূল ভার্বের দ্বিতীয় রূপ হয়। তাহলে দ্বিতীয় রূপ হচ্ছে এখানে গো মানে যাওয়া, তাহলে গো দ্বিতীয় রূপটা কি, ওয়েন্ট। তাহলে আমাকে লোকটার ইংরেজি লিখে নিই, লোকটার ইংরেজি দি ম্যান, দি ম্যান। এবার যাওয়ার ইংরেজি তো গো, গোটা ওয়েন্ট হয়ে গেল, WENT। আশা করি ওয়েন্টটা কেন হলো এটা তোমরা বুঝতে পেরেছো। এবার ওয়েন্টের সাথে একটা প্রিপজিশন লাগবে, কারণ লোকটি গেল তো বুঝলাম, সে চলেই গেল, এখানে আর নেই। এই যে এক স্থান থেকে আর এক স্থানে চলে গেলে সাধারণত এটা অ্যাওয়ে বসে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের প্রিপজিশনের একটা ক্লাস আছে, ওই ক্লাসগুলো সব দেখো, আমি ডিটেইল প্রিপজিশনটা তোমাদের সামনে তুলে ধরেছি। একবারে একটা প্রিপজিশন বাদ নেই। আমাদের যে বর্তমান কোনো কাজ করতে গেলে, বিশেষ করে ইংরেজি পড়তে গেলে যে যে প্রিপজিশনগুলো লাগে আমি সবগুলো দিয়েছি। লোকটি চলে গেল, দি ম্যান ওয়েন্ট অ্যাওয়ে। এবার চলে তো গেল, এবার কিসে গেল, একটা গাড়িতে। দেখো এখানে একটা গাড়ি নিচে আমি লিখলাম এ কার। এবার এ কার মানে একটা গাড়ি, কিন্তু এখানে একটা প্রিপজিশন যোগ আছে তে। এই তেটাই হচ্ছে প্রিপজিশন। আমরা জানি এ তে অন্তস্থ বাংলায় কোনো কথায় যদি যোগ থাকে ইংরেজিতে ইন প্রিপজিশন বসে। এ তে অন্তস্থ যোগ থাকলে বাংলায় কোনো ইংরেজি করার সময় সেখানে ইন প্রিপজিশন বসে। এইভাবে আমি প্রত্যেকটা বাংলার আমি যদি ইংরেজিটা করি আস্তে আস্তে আমি বাংলাটাই ইংরেজি হয়ে যাবে, ইংরেজিটাই বাংলা হয়ে যাবে। তার মানে আমি যদি আমার মাতৃভাষাটাকে যদি ইংরেজি ভাষায় না নিতে পারি, বা ইংরেজি ভাষাটা যদি মাতৃভাষায় না নিতে পারি, তা আসলে আমি শিখতে পারবো না। এই যে ভাষা ভাষা কথা, দুটো একটা ভিডিও দেখেই তোমার ইংরেজি শেখা, দুটো একটা ক্লাস করে ইংরেজি শেখা, এটা কখনো সম্ভব না। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে তা সেটাই বলছি, এটা ইংরেজি, এটা জাতির ভাষা। তোমার ভাষা শিখতে যদি 5-7 বছর সময় লাগে, তাও তুমি ন্যাচারালি শিখেছো, তাহলে একটা বিদেশি ভাষা শিখতে তোমার কত সময় লাগবে। আর ইংরেজি ভাষা শিখলে যেমন একটা উঁচু পদ পাওয়া যায়, যেমন একটা খ্যাতি হয়, এর পরিশ্রমটাও ততটাই খ্যাতিমান। অর্থাৎ ততটুকু পরিশ্রমই তুমি করবা যতটাই ভাষার দাম। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারছি। এইবার এসো আমরা আরেকটা নতুন করে বাক্য নিই। আমরা এখানে শিখছিলাম সেন্টেন্স, আমি এখানে সেন্টেন্সটা তোমাদের সাথে লিখলাম সেন্টেন্স। এই বাক্য কিভাবে তৈরি করতে হয় এইটাই হচ্ছে মূল কথা। তাহলে আমি আগে ছোট হোক বড় হোক আমি একটা বাক্য তৈরি করতে শিখবো। এই যে আমি লিখি, আমি বাক্য তৈরি করতে শিখতে চাই, আমি
বাক্য তৈরি করব। এইভাবে তুমি ছোট ছোট বাক্য আগে তৈরি করো। আমি বাক্য তৈরি করব। দেখো এখানে তোমাকে একটা কথা বলি, তো আমি বাক্য তৈরি করব, এই বাক্যটাও একটা টেন্সে গিয়ে পড়েছে। তো এই বাক্যটা কোন টেন্সে গিয়ে পড়ে? আমি বাক্য তৈরি করি, প্রেজেন্ট ইনডিফিনিট। আমি বাক্য তৈরি করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি বাক্য তৈরি করেছি, প্রেজেন্ট পারফেক্ট। আমি বাক্য তৈরি করছি সময় ধরে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বাক্য তৈরি করলাম, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি বাক্য তৈরি করছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বাক্য তৈরি করেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স। আমি বাক্য তৈরি করছিলাম সময় ধরে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বাক্য তৈরি করব, পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি বাক্য তৈরি করে থাকব, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি বাক্য তৈরি করতে থাকব, ফিউচার পারফেক্ট টেন্স করে থাকব। আমি বাক্য তৈরি করতে থাকবো আবার সময় ধরে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বাক্যটা ট্রান্সলেশন করে আমি তোমার এই রূপটা দেখাই একটু বারোটা ঘরে, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা যে আমাদের মূল সমস্যাটা হচ্ছে টেন্সে। অর্থাৎ বাংলা টেন্সটাই আমরা ভালো করে বুঝি না বলে আমরা কোনো বাক্যটা ঠিকঠাক করে করতে পারি না। তো দেখো আমি বাক্য তৈরি করব, কে করবে? আমি, সাবজেক্ট। তারপরে তৈরি করার ইংরেজি আমরা জানি মেক। এইবার এসো, মেক তো লিখলাম, এখানে গঠন প্রণালী অনুসারে আমার সব জানা বলে আমি আগেতে লিখে ফেলাম। তুমি কি করবা? তাহলে তোমাকে আগে টেন্সটা বের করতে হবে। টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি? শ্যাল বা উইল বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। শ্যাল বা উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে আই শ্যাল, এবং ভার্বের প্রথম রূপটা বসে আই শ্যাল মেক। এবার আই শ্যাল মেক আমি কি তৈরি করব? এই যে বাক্য, সেন্টেন্স। আই শ্যাল মেক সেন্টেন্স, বাক্যটা হয়ে গেল। দেখো এখানে বাক্য তৈরি করতে গেলে এই চারটে জিনিস লাগে। এই চারটে জিনিস তোমাকে আগে খুঁজে বের করতে হবে বা চেনা শিখতে হবে। সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে, আর একটা ফ্রেজ লাগে। এই বাক্যে আমি ফ্রেজের ব্যবহারটা করিনি বা দরকার হয়নি। আমি এখানে তোমাকে দেখাচ্ছি আইটা সাবজেক্ট, শ্যাল মেকটা ভার্ব, সেন্টেন্সটা অবজেক্ট। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফ্রেজ তুমি যদি চিনতে পারো, খুঁজে বের করতে পারো, আশা করি তোমাকে আর কোনো দিন কোনো কিছু ভাবতে হবে না। তো আমি এখানে ক্রিয়ারূপটা একটু দেখাই। তাহলে আমাদের এখানে মূল বিষয়টি হচ্ছে তৈরি করা। এই তৈরি করার আগে আমি তোমাকে 12টা খণ্ডে 12টা দেখা, আমি তোমার টেন্সটাকে খুঁজে একটু দেখাই। দেখো এটা প্রেজেন্ট। প্রথম যদি লিখি, আমি শুধু এইটুকু নেব, আমি বাক্য তৈরি করব, তাহলে হবে তৈরি করি। 1 নম্বর ইনডিফিনিট, 2 নম্বর কন্টিনিউয়াস। আমি বাক্য তৈরি করছি। আমাদের কিন্তু পরিবর্তন হচ্ছে এই শব্দটা, এই যে এই শব্দটা পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা তুমি কি খেয়াল করো। 3 নম্বর পারফেক্ট টেন্স, তৈরি করেছি। 4 নম্বর তৈরি করছি সময় ধরে। এখানে আমি সময়টা লিখলাম এই জন্যই যে সময় উল্লেখ থাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার পাস্টে দেখো, এখানে পাস্টে কি হয়? পাস্টে 1 নাম্বার তৈরি করলাম, তৈরি করলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স। এর 2 নাম্বার তৈরি করছিলাম। এর 3 নাম্বার তৈরি করেছিলাম, তৈরি করেছিলাম। এর 4 নাম্বার তৈরি করছিলাম সময় ধরে, তৈরি করছিলাম সময় ধরে। এবার ফিউচারে তৈরি করব, এটা তৈরি করতে থাকবো। এই 3 নম্বর তৈরি করে থাকবো। এই 4 নম্বর তৈরি করতে
থাকবো সময় ধরে। দেখো আমি একই ক্রিয়া 12টা জায়গায় ঘুরাইছি, কিন্তু 12টা 12 রকম। তার মানে আমরা সারাদিন যে কথা বলি সেই কথা আসলে একটা টেন্সে পড়ে, বা আমরা যে কথাগুলো বলি সেটা কোনো না কোনো টেন্স। এই কথাগুলো যদি শুদ্ধ হয় তাহলে টেন্স থেকে পড়বে, আর যদি কথা যদি শুদ্ধ না হয় তাহলে তোমার টেন্সে পড়বে না। তার মানে কথাগুলো এখন শুদ্ধ হওয়া লাগবে। তার মানে টেন্সটা তুমি জানলে কথা অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে তোমার। এইবার এই টেন্স ধরে ধরে তুমি প্রতিটি কথা তোমার মতন করে তুমি আগে বা ক্রিয়ার যে বিভক্তিটা এটা করতে শেখো। তারপর ক্রিয়া বিভক্তি করা হয়ে গেলে তারপর তুমি টেন্স, ইংরেজি টেন্সের যে গঠন প্রণালী এবার ওইটাও শেখো। তারপর তুমি সাবজেক্টটা চেনো, তারপর তুমি অবজেক্টটা চেনো, তারপর তুমি ফ্রেজটা চেনো। এইভাবে আস্তে আস্তে তুমি বাক্যগুলো তৈরি করতে শিখবা। এটা তোমার একদিনে সম্ভব না, তবে 7 দিন আমি টাইম দিয়েছি। 7 দিনের মধ্যে সম্ভব, যদি একজন শিক্ষার্থী ঠিক সেইভাবে যদি মন দিয়ে করে। ঠিক আছে, ওকে। আমার ক্লাসটা যদি ভালো লাগে, তোমার যদি আমার ভিডিওটা কোনো উপকারে লাগে, তো আমার এই ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা করি দেখা হবে সামনের ভিডিওতে, যেন আমি তোমাদেরকে আরও অনেক বেশি বেশি দিতে পারি।